পুজোতে বাড়ি ফেরার যে আনন্দটা, সেটা যে উপভোগ করেছে একমাত্র সেই বলতে পারবে। যারা আমাদেরই মতো কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন, পুজোর সময়টা যেন আর চেষ্টা করেও আটকে রাখা যায় না নিজেকে। প্রতিবারই ভাবি যাব কি যাব না, ভাবতে ভাবতে সে বেরিয়েই পড়ি। এবারও তাই আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। চলুন আজকে সেই গল্পই আপনাদের শোনাই। সুদূর ব্যাঙ্গালোর থেকে 2000 কিলোমিটারের উপরে পাড়ি দিয়ে আমরা বেরিয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। অবশ্যই এটাই প্রথমবার নয়, এর আগেও আমরা বহুবার ব্যাঙ্গালোর থেকে কলকাতা পাড়ি দিয়েছি গাড়ি করেই। এবারও 19 সেপ্টেম্বর আমরা বেরিয়ে পড়েছিলাম রাতে বাড়ি থেকে ডিনার করে। পরদিন ভাইজ্যাগে রাতটা কাটিয়ে আর পরের দিনই আবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। ভুবনেশ্বরে একটা কবজি ডুবিয়ে লাঞ্চ করে আমরা তারপরে পৌঁছেছিলাম রাত্রিবেলায় কলকাতা। আমরা হোসকোটে টোল প্লাজা পেরিয়ে গেলাম। এখন বৃষ্টি নেমে গেছে রাস্তায় ভালোই। আমরা কোলারের দিকে যাচ্ছি, কোলার গোল্ড ফিল্ডস, যেটা নিয়ে কেজিএফ সিনেমা হয়েছিল। তো সেই কোলারের উপর দিয়ে যাব আমরা এখন। আর 6-7 কিলোমিটার মতন আছে এখান থেকে কোলার গোল্ড ফিল্ডস। আমরা ঢুকবো না, হাইওয়ে দিয়ে বেরিয়ে যাব। আর তারপরে কোলারের পরে তিরুপতি আসবে। তিরুপতি আরও মোটামুটি ঘন্টা 2-1 ধরুন এখান থেকে। ভালো জোরে বৃষ্টি নেমে গেছে রাস্তায়। আমরা এখন তিরুপতির পথে। টোকিও বেচারা ঘুমাতে পারছে না সামনের সিটে, বারবার উঠে বসে পড়ছে। আর রিদ্ধির মা পেছনে ঘুমিয়ে গেছে। রিদ্ধি একটু ডিপ ঘুম হলে ওর মা চলে আসবে সামনে। সামনে একজন বসলে একটু সুবিধা হয় রাতে ড্রাইভ করতে। আসলে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, আশা করি সবাই জানেন, এর মধ্যে জেনেও গেছেন, যে টোল ট্যাক্সের জন্য এখন একটা অ্যানুয়াল পাস স্টার্ট হয়েছে। তো সেটা মোটামুটি ধরুন 3000 টাকার মতন পড়ে। 3000 টাকা, 200টা টোল আপনি সে 3000 টাকা যেতে পারবেন। কিন্তু শুধুমাত্র সেটা ন্যাশনাল হাইওয়ে হতে হবে। শুধুমাত্র সেটা ন্যাশনাল হাইওয়ে হলে সেটাতেই পারবেন। কোনো স্টেট হাইওয়ে বা স্টেট মেনটেন্ড হাইওয়েতেও হবে না। যদি ন্যাশনাল হাইওয়ে স্টেট মেনটেন্ড হয় কোনো, সেটাতেও হবে না। তো সেটা একটা খুব ইউজফুল, মানে আমার তো মনে হয় যারা বেশি ট্রাভেল করে ফ্রিকোয়েন্টলি, তাদের জন্য সত্যি খুবই ইউজফুল। এতটা মানে কমই পড়ে অনেক। আমার নাহলে এখান থেকে বাড়ি যেতে আগে আমরা এখন যেতাম, যাওয়া আসা মিলিয়ে প্রায় 7-7,500 টাকার মতন টোল ট্যাক্স পড়ে যেত। তো সেক্ষেত্রে প্রায় হাফ টাকা সেভিংস। আর সেটা তো নয়, আপনি অন্য কোথাও এরপরে যখন যাবেন তখনও সেই টোল ট্যাক্সটা আপনার অনেক কমই লাগবে, কারণ কি এটা অ্যানুয়াল পাসে হয়ে যাবে। আর 200টা টোল যখন শেষ হয়ে যাবে, আপনি আবার ওটা 3,000 টাকা দিয়ে রিচার্জ করে নিতে পারেন। তো সত্যি খুবই একটা মানে ইউজফুল জিনিস। যারা বেশি ট্রাভেল করে, বেশি গাড়ি নিয়ে যাওয়া আসা করে, তাদের জন্য সত্যি খুব উপকারী জিনিস। তো আপনারা যদি এখনও না করিয়ে থাকেন, অবশ্যই করিয়ে নেবেন। এটা একদম হ্যাসেল ফ্রি, কোনো প্রবলেম নেই। প্রতিটা টোলেই দাঁড়ালে কাজ করছে, ফাস্ট্যাগটা খুব ইজিলি কাজ করছে, কোনো প্রবলেম নেই। আমার তো এখনো অবধি হয়নি। আমি এর আগে উডুপিও গেছিলাম, তখনও আমার চলেছে। এখনও যাচ্ছি, এখনও চলছে, বেশ সুন্দরই চলছে। অলরেডি 4-5টা টোল পেরিয়ে গেল। এখন বাজে হচ্ছে 3:35। আমরা তিরুপতি ক্রস করলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে মাঝখানে হচ্ছিল, তারপরে কিছুটা জায়গা ছিল না। এখন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে।
এক্সপেক্ট করছি যে 7:30 কি 8টার মধ্যে বিজয়বাড়া পৌঁছাবো হয়তো, যদি না দাঁড়াই, কিন্তু দাঁড়াতে হবে। প্রণয় বলছে ফুয়েল আবার শেষের দিকে হচ্ছে আর কি, তো আবার রিফিল করা দরকার, তো ওর জন্য হয়তো দাঁড়াতে হবে। এখন আপাতত বৃষ্টিকে সাথে নিয়েই যাচ্ছি। দাঁড়িয়ে একটু চা ব্রেক নিয়েছিলাম তিরুপতি ঢোকার পরে, চা ফ্লাস্কে করে নিয়েই এসেছিলাম, তো দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম, চা ব্রেক হয়ে গেছে। প্রণয় হাত পা একটুখানি ব্যায়াম ট্যায়াম করে নিয়েছে, করে নিয়ে আবার চলছে এখন আপাতত। দাঁড়াবো হয়তো ফুয়েল নেওয়ার সময়, হয়তো মানে পেট্রোল যখন নেবে তখন হয়তো দাঁড়াবে, তারপরে বিজয়বাড়াতে দাঁড়ানোর ইচ্ছে আছে, মানে ব্রেকফাস্টের সময় আর কি। আচ্ছা, দেখা যাক, যদি কম হয়ে যায় তখন তো দাঁড়াতে অবশ্যই হবে। আপাতত গাড়িতে ঘুমোচ্ছে দুজন, সেটা হচ্ছে টোকিও আর আমার পুত্র, দুজনেই ঘুমাচ্ছে, খুব গভীর ঘুমে ঘুমাচ্ছে, কারণ বাজে এখন 3:30-এর বেশি, তো 3:30 যেহেতু বাজে, রাত ঘুমাবেই। টোকিও তাও একটু ডিস্টারবেন্স হচ্ছে মাঝে মাঝে, কারণ নড়াচড়া হচ্ছে, ওর সামনে বসেছে তো, আলো পড়ছে, হ্যাঁ আলো পড়ছে যখন যাচ্ছে, কিছু কিছু রাস্তার লাইটগুলো পড়ছে, তো একটু বিরক্ত হচ্ছে। আর ও ছোটো জায়গা একদম অ্যাডজাস্ট করে শুতে পারে না একদমই, এটা ওর একদম টপ সিক্রেট। আর রিদ্ধি ঘুমাচ্ছে, আমি খুব কষ্ট করে বসে আছি পিছনে। ঠিক লাস্টবার যখন ভারত ভ্রমণে বেরিয়েছিলাম ওরকম করে বসে গেছিলাম, আমি সেরকম করেই বসে আছি। রিদ্ধি ঘুমাচ্ছে, 3:30 বাজে, সকাল হবে তখন উঠবে। যারা যারা আমাদের ভারত ভ্রমণের সিরিজটা দেখেননি, সেইটা এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা অ্যাড করে দেবো, আই বাটনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, দেখে নেবেন যে আমরা কিভাবে করেছি ভারত ভ্রমণটা। যদিও পুরো ভারত ভ্রমণ ছিল না, কিন্তু ভারত ভ্রমণটা মানে খুব ভালো সুন্দর ছিল, ফ্রম ব্যাঙ্গালোর টু নর্থ। পারলে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন লেগেছে। সকাল হয়ে গেছে, এখন 6:35-এর মতন বাজে, আর আমরা এখন অঙ্গলের দিকে এগোচ্ছি। আর 5-7 কিলোমিটার মতন রয়েছে অঙ্গল থেকে বিজয়বাড়ার ডিস্টেন্স হচ্ছে 150 কিলোমিটার মতন। আরও মোটামুটি ধরুন 3 ঘন্টা তো লাগবেই, 3 ঘন্টা না লাগুক 2 ঘন্টা লাগবে বিজয়বাড়া আরও। আর বিজয়বাড়া থেকে আরও 360 কিলোমিটার মতন হচ্ছে বিশাখাপত্তনম, মানে ভাইজ্যাগ আমাদের গন্তব্য। তো হিসাব অনুযায়ী যা মানে যেভাবে এগোচ্ছি আমরা, পৌঁছে যাওয়া উচিত 3টের মধ্যেই। এবার দেখা যাক কি আছে কপালে, রাস্তাঘাটে জ্যাম ট্যাম কীরকম থাকে। আজকে শনিবার, যদিও মনে হয় 3টের মধ্যে পৌঁছে যাবো, খুব বেশি না দাঁড়ালে। ঋদ্ধি এখনও ঘুমাচ্ছে, টোকিও ঘুমাচ্ছে, টোকিও একটু নড়েছে আগের থেকে। আমার গলার অবস্থা খুব খারাপ, আবার অ্যাজ ইউজুয়াল ঠান্ডা ঠান্ডা লেগে একদম 2-3 দিন আগে পেপার টেপার নিলাম, কিন্তু কমলো না কিছুই। আজকে খুব কাশি হচ্ছে সারা রাস্তায়, ওই জন্য গলায় পেঁচিয়ে রেখেছি এটা। রাতে বেশ ভালো হয়ে যাচ্ছিলো, এখন একটু দেখছি গরম গরমই লাগছে, রোদও উঠেছে, ঘামও হচ্ছে, একটু এসিটা বাড়াতে হবে এবার মনে হচ্ছে। এতক্ষণ বন্ধ করে করেই চালাচ্ছিলাম এসিটা, খুব একটা চালাতে লাগেনি। সারা রাস্তা বৃষ্টিও হয়েছে মোটামুটি। আমরা এখন বিজয়বাড়া ক্রস করছি, মানে এখনও ক্রস করিনি পুরোপুরি, জাস্ট ঢুকলাম বিজয়বাড়াতে। প্রচণ্ড গরম বাইরে, মানে কাঁচ তোলা, এসি চলছে, তা সত্ত্বেও ঘামছি ভেতরে, বেশ গরম বাইরে। এই বিজয়বাড়া থেকে এখনও 360 কিলোমিটার মতন ডিস্টেন্স বিশাখাপত্তনম, মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগবে। আমরা তো আর ব্রেকফাস্ট করার জন্য দাঁড়াবো না, মৌমিতা কালকে সব বাড়িতে করে নিয়ে এসছে, পরোটা, চিকেন, আর রিদ্ধির জন্য ফ্রাইড রাইস করে নিয়ে এসেছিলো, ওটা ওর খাওয়া হয়ে গেছে রিদ্ধির, অ্যাজ ইউজুয়াল যেরকম আমাদের থাকে ব্যাকআপ প্ল্যান। আর চাও নিয়ে এসেছিলাম, তো এটা খেয়ে আমরা পরোটাটা খেয়ে এখন চা খেয়ে নেবো গাড়ি চলতে চলতেই। এখন বাজছে 8:20, আরও মোটামুটি 4 ঘন্টা ধরুন, 4.5 ঘন্টা 5 ঘন্টা তো লাগবেই, প্রায় 2:30। ম্যাপ বলছে, গুগল ম্যাপস বলছে 3:20, কিন্তু আমার মনে হচ্ছে 2:30 থেকে 3টের মধ্যে ঢুকে যাওয়া উচিত, যদি আমরা মানে বিশেষ না দাঁড়াই তাহলে। রাস্তাটা কিন্তু অসাধারণ হয়ে গেছে, মানে গত বছরও আমরা যখন গেছিলাম পুজোর সময়, তখনও এরকম 6 লেন ছিল না, 4 লেন ছিল। আর রাস্তাতে মানে তখন কাজ হচ্ছিল প্রচুর, কিন্তু এখন দেখছি মোটামুটি যতটা এলাম আমরা 700 কিলোমিটার উপরে চলে এসেছি, তো 10%-এর মতো 4 লেন ছিল রাস্তা, বাকি সব 6 লেন, একদম পুরো ঝাঁ চকচকে 6 লেন। আর এক্সপ্রেসওয়ের মতনই করে দিয়েছে সব, ওভারব্রিজ করে করে, কোনো ক্রসিং নেই সেরকম যেখানে আপনাকে সিগন্যালে দাঁড়াতে হবে,
তো খুবই ভালো, মানে এতটা রাস্তা এলাম, একটু রাতে ড্রাইভ করেছি বলে একটু মানে ডিজিনেস লাগছে, কিন্তু তাছাড়া খুব একটা টায়ার্ডনেস লাগছে না আলাদা করে, রাস্তা এতটাই ভালো। তো যেতে যেতেই খেয়ে নিচ্ছি আমরা, আর দাঁড়াবো না, দাঁড়ালে সময় নষ্ট হবে। বউ খাইয়ে দিচ্ছে, খেয়ে দাঁড়ানোর দরকার নিয়ে। পরোটা চিকেন দিয়ে ব্রেকফাস্ট, তারপর চা আছে, চা খেয়ে নেবো ব্যাস। চাতক প্রায় অহর্নিশি যে আছে কালো শশী, চাতক প্রায় অহর্নিশি যে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। এখন বেলা 5টা বাজে, আমরা এই ফাইনালি ভাইজ্যাগ ঢুকলাম আর কি বেলা 5টার সময়। মাঝখানে আমাদের ঢোকার কথা ছিল 3টের মধ্যে, মানে এস্টিমেটেড টাইম দেখাচ্ছিল, গুগল ম্যাপ দেখাচ্ছিল আর কি আমরা 3টের মধ্যে সত্যি ঢুকে যেতামও, কারণ আমাদের বিজয়বাড়াও ক্রস হয়ে গেছিল উইদিন 8:30 না 8:30টার মধ্যে আমরা ক্রস করে ফেলেছি, যখন আমরা ব্রেকফাস্ট করছিলাম আর কি তখন ক্রস করছিলাম। তো সেই অনুযায়ী যদি টাইমটা দেখি তাহলে পৌঁছে যাওয়ার কথা 3টে 3:30 ম্যাক্সিমাম ধরলাম যদি রাস্তায় দাঁড়াতাম। আমরা প্ল্যানও করেছিলাম যে আমরা লাঞ্চ করব হোটেলে ঢুকে, মানে চেক ইন করে, কিন্তু কিছু ঘটনা ঘটে গেছে মাঝখানে। এই 12:30 পর থেকে টিল এখন বিকেল 5টার মধ্যে, তাই জন্য এত টাইম লেগে গেল আমাদের ভাইজ্যাগ ঢুকতে আর কি। এখন আমরা হোটেল পৌঁছোইনি, পুরো ঘটনাটা বলবো যেটা ঘটেছে আমাদের সঙ্গে আজকে, যে কি হয়েছে এই 3-4 ঘন্টা ধরে কি ঘটেছে যার জন্য আমরা এতটা প্রবলেমে পড়ে গেছিলাম বলে ঢুকতে এত দেরি হয়েছে। চেক ইন করে সব ঘটনার ডিটেলসে আপনাদের বলছি। আমরা এই কিছুক্ষণ আগে হোটেলে চেক ইন করলাম। হোটেলটা দেখানোর মতো নয় একদমই, এটা রামকৃষ্ণ বিচের কাছে, মানে এই 2 কিলোমিটারের মধ্যে, কিন্তু হ্যাঁ এক রাতের জন্য ঠিক আছে, কিন্তু দেখানোর মতো নয়। একটা ট্রিপল বেডরুম নিয়েছিলাম আমরা ট্রিপল বেডরুম একটা নিয়েছি, কিন্তু খুব ভালো না খুব খারাপও না, তবে বাজেটের মধ্যে 1,500 টাকার মতো পড়ছে আপনার একদিনের খরচা, ঠিক আছে। তখন যে ঘটনাটা বলবো বলে তখন আর বলতে পারলাম না, কারণ তখন হোটেলটা চেক ইন করাটা ফার্স্ট প্রায়োরিটি ছিল, এত বেলা হয়ে গেছিলো আমাদের। তো ওর জন্য সেটা এখন বলি, এখন তো চেক ইন হয়ে গেছে, এখন বলি। সেটা হচ্ছে যে আমরা যখন বলছিলাম যেরকম 1টার মধ্যে আমরা বিজয়বাড়া তো অনেকক্ষণ আগে ক্রস হয়ে গেছিলো, 1:30টার মধ্যে মোস্ট প্রবাবলি বোধহয় ঢুকে যেতাম বিশাখাপত্তনমের, কিছুটা ঢুকে যেতাম, কারণ হোটেলটা আর একটু ভেতরে ছিল আমাদের যেই হোটেলটা বুক করেছি। তো সেখানে হঠাৎ 1টার সময়, যেহেতু প্রণয় কাল রাত থেকে গাড়ি চালাচ্ছে, প্রায় 10টা 10:30 থেকে গাড়ি চালাচ্ছে, তো ওর একটু মনে হয়েছে যে একটু দাঁড় করাই, আর খুব বাইরে খুব গরম, বিভৎস গরম আর হিউমিডিটি আজকে অন্ধ্রপ্রদেশে। তো সেখানে বললো একটু বেরিয়ে একটু দাঁড়াই, একটুখানি হাত পা একটু স্ট্রেচ করি। তো ও বেরিয়ে দাঁড়িয়েছে। তো ওর একটা মানে হ্যাবিট বলা যাবে না, এটা বলা যেতে পারে যে ও কি করেছে, গাড়ির চাবিটা রেখে দিয়ে মানে অন করা অবস্থাতেই ও নেমে গেছিল আর কি। তো পাশের সিটে, ড্রাইভারের পাশের সিটে ঋদ্ধি ছিল, তো ঋদ্ধি অন করা ছিল না, শুধু ব্যাটারিটাই অন করা ছিল। হ্যাঁ, শুধু ব্যাটারিটাই অন ছিল আর কি। তো ঋদ্ধির খুব কিউরিয়াসিটি এই বিষয়। তো ঋদ্ধি তখন দেখতে গেছিল আর কি যে কি অন আছে, কি দেখাচ্ছে ডিসপ্লেটাতে, কি দেখাচ্ছে, তাই দেখবে বলে এগিয়ে গেছিল। তো আমি বাধা দিই অ্যাজ ইউজুয়াল, কারণ হাত দিয়ে দেবে, অন হয়ে রয়েছে, একদম হাইওয়ের ওপরেই রয়েছে। ও একটুখানি ওই গাছের ছাওয়ার তলায় রেখেছিল, যেহেতু এত রোদ আর হিউমিডিটি। তো যেহেতু ঋদ্ধি ওই জায়গাটায় মানে ড্রাইভার সিটে সরে গিয়ে হাত দিতে যাচ্ছিলো, তো আমি ওকে বাধা দিই। তো বাধা দেওয়ার সাথে সাথে ওর বাবা মানে প্রণয় তখন ফিরে চলে আসে আর কি, যে না দেরি হয়ে যাচ্ছে চলো, আর দেরি করে লাভ নেই, ওখানে ভাইজ্যাগে পৌঁছাতেও দেরি হয়ে যাবে, আর তারপর আমাদের লাঞ্চ করতে হবে, কারণ আমি ব্রেকফাস্টটা নিয়ে এসেছিলাম। এত তো খাবার নিয়ে যাওয়া যায় না, মানে নিয়ে ট্রাভেল করা সম্ভব না, বিশেষ করে রান্না খাওয়ার আর এরকম হিউমিড ওয়েদারে। তো ওর জন্য বললো হ্যাঁ, তখন আমিও বললাম যে হ্যাঁ লাঞ্চ করতে হবে, খুব খিদেও পাচ্ছে। তো ওর জন্য তখন তাড়াতাড়ি করে উঠতে গেছে। তো উঠে স্টার্ট যেই দিতে গেছে, তখন স্টার্ট হচ্ছে না, মানে গাড়ি আর হ্যাঁ, গাড়িতে জাস্ট আওয়াজ হচ্ছে না, মানে ডিসপ্লেও আসছে না, মানে যে ডিসপ্লেগুলো আসে, পাওয়ার উইন্ডো কাজ করছে না, পাওয়ার স্টিয়ারিং যেহেতু আমাদের, তো ওটাও কাজ করছে না, জাস্ট কাজই করছে না, কিছুই কাজ করছে না। তো আমাকে জিজ্ঞেস করছে প্রণয় যে হঠাৎ করে এটা কী হলো। তখন আমি বললাম ঋদ্ধি তো হাত দেয়নি, আমি হাত দিইনি, তো হঠাৎ করে এরকম হওয়ার কথা না। তো একটা ধকধক করে একটা আওয়াজও হচ্ছিল। তো মানে যখনই স্টার্ট দিচ্ছে একটা সাউন্ড হচ্ছে, তখন বুঝলাম যে ব্যাপারটা খুব একটা মানে ভয়ঙ্কর কি হয়েছে। আমি আমার কোনো আইডিয়াও নেই, আমি বুঝতেও পারছিলাম না যে ভয়ঙ্কর কিছু ঘটেছে কিনা, কিন্তু এইটুকু বুঝতে পারছিলাম যে যাওয়াটা হয়তো ভুন্ডুল হয়ে যেতে পারে। তো তখন আমি
ও গিয়ে মানে প্রণয় গিয়ে চেকও করলো, বনেট খুলে চেক করলো যে কিছু যদি, যেটা মানে লেম্যান হিসেবে যেটুকু সম্ভব আর কি বোঝা, তো কিছু বুঝতে পারছিল না। তো ওরও মনে হলো যে ব্যাটারির হয়তো প্রবলেম, কারণ ইঞ্জিনের প্রবলেম না, কারণ আমরা লাস্ট সোমবারই আমরা সার্ভিসিং করি, যেখান থেকে প্রণয় সবসময় রেগুলার সার্ভিস করায় আর কি ওর গাড়ি, তো সেখানেই করিয়েছে, সার্ভিসিং হয়েছে। তো তারপরে এই ধরনের মানে এরকম হওয়ার কোনো কথা থাকে না, যেখানে এই লাস্ট 900 কিলোমিটার গাড়িটা চলে এসেছে এক্স্যাক্টলি, মানে এতটা কিলোমিটার আসার পরে তারপরে এরকম একটা ঘটনা হবে সেটা আমি এক্সপেক্ট করিনি। মানে অনলি 148 কিলোমিটার্স বাকি ছিল আমাদের, মানে এই পুরো জার্নিটা কালকে রাত থেকে আজকে অবধি। তো সেখানে এইটুকু মানে কিলোমিটার্স বাকি, সেখানে গাড়ি হঠাৎ করে স্টপ হয়ে গেল, মানে স্টার্টই নিচ্ছে না, এটা আমি এক্সপেক্ট করিনি। তো তখন তাড়াতাড়ি করে টাটা যেহেতু আমাদের গাড়িটা, তো সেই তাড়াতাড়ি করে ফোন করলাম আমরা, যেটা রোড অ্যাসিস্ট্যান্স যেটা দেয় আর কি ওরা, তো ওদের টোল ফ্রি নাম্বারে ফোন করার পরে ওরা যেরকম হয় 1 প্রেস করুন, এই করুন, মানে জানেনই তো যেটা লেন্দি প্রসেস, যে কোনো টোল ফ্রি নাম্বারসে যেরকম হয়, তো সেটা লেন্দি হলো ব্যাপারটা। স্টার্টেড ফ্রম 1:10 বা 1:15 থেকে এটা স্টার্ট হয়, এটা একে ফোন ওকে ফোন, এখান থেকে ট্রান্সফার আইভিআরে, এখান থেকে ট্রান্সফার ওখানে, এই করে 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 তাও এই করতে করতে 1 ঘন্টা কেটে যায়। এবং সেখানে কারোরই মানে তো কোনো টেকনিশিয়ানের কোনো ডিটেলস তখনও পাওয়া যায়নি। প্রণয় কনস্ট্যান্টলি ফোন করতে থাকে, আর যেহেতু বাইরে গরম যেটা বলছিলাম, পাওয়ার উইন্ডোও কাজ করছিল না, আর একদম হাইওয়ের ওপরে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা, তো ভয়ও লাগছিল যে টোকিও রয়েছে, একটা লেন বন্ধ করা, মানে একটা লেন, হ্যাঁ ওদের কোনো ক্লিনিংয়ে কাজ চলছিল আর কি। তো সেখানে ঋদ্ধি রয়েছে, টোকিও ভেতরে রয়েছে, আর প্রচণ্ড গরম লাগছে, ঋদ্ধির গরমটা খুব লাগে। তো তখন ওকে জামা খুলিয়ে আমি দিলাম আর বাইরে বসালাম, মানে বাইরে বসালাম বলতে যে থাম্বের মতো যেগুলো থাকে আর কি সাইডে দেখবেন রাস্তার যখন যায় হাইওয়েতে, ওখানে ওকে বসালাম, একটা স্যান্ডো, একটা মানে একটা ভেস্ট পরার ছিল আর একটা প্যান্ট, ওটা পরে বসালাম। কিছু করার নেই, যেহেতু গরম লাগছে, গাড়ির ভেতরেও বসতে পারছে না। তখন কিছু 2জন কি 3জন টাটা মোটরসেরই ওরা ফিরছিল, অটো করে ফিরছিল, ওরা কমার্শিয়াল ভেহিকেলস দেখাশোনা করে বা কমার্শিয়াল ভেহিকেলসের ওয়ার্কশপে ওনারা কাজ করেন আর কি। ওনারা খুব হেল্পফুল, ওনারা এসে তখন এগিয়ে এসে বললেন যে কি হয়েছে আপনাদের, যেহেতু টাটার গাড়ি ওটা, দেখেই ওনারা এগিয়ে এলেন। তো জিজ্ঞেস করলেন প্রণয়কে, তো প্রণয় বললো যে হঠাৎ করে স্টার্ট হচ্ছে না, এতটা রাস্তা আসলাম ব্যাঙ্গালোর থেকে, কোনো প্রবলেম নেই, হঠাৎ করে উইদিন 2 মিনিটস ও জাস্ট নামলো, আর 2 মিনিটের মধ্যে গাড়ির এরকম নাকি ব্যাটারির এরকম অবস্থা হয়েছে। তো তখন ওনারা হেল্প করার জন্য ওরা ওই জাম্প স্টার্ট যেটাকে বলে আর কি, ওরকম কিছু একটা টুল নিয়ে এসে, একটা প্লাস মাইনাস থাকে ওর মধ্যে, ওইটা নিয়ে এসে স্টার্ট করার চেষ্টা করলো, কিন্তু আনফর্চুনেটলি সেটাও খুব একটা কাজে দেয়নি। এর আগেও ওরকম ঘটনা হয়েছে আমাদের, একবারই হয়েছিল, তো সেখানে কাজে দিয়েছিল। তো ইন দ্য মিন টাইম টেকনিশিয়ান আমাদের অ্যাসাইন হয়ে গেছিলো, যে টেকনিশিয়ান আসছিলেন আর কি 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে উনি আসছিলেন। তো তখন ওনারা বললেন, ওনারা পুশ দিলেন, 3টে ছেলে, মানে ওরা 3টে অল্প বয়স্কই ছেলে আর কি, যারা কমার্শিয়াল গাড়িগুলোকে দেখেন টাটা, তো ওনারা পুশ করছিলেন আর একজন ভেতরে বসেছিলেন ড্রাইভার সিটে। তো গাড়িটা স্টার্ট হয়ে যায়, ওই যে পুশটা দিয়েছেন আর কি। তো তখন ওনারা বলেন প্রণয়কে যে স্টার্টটা অফ করবেন না, স্টার্টটা যদি অফ করেন তাহলে হয়তো এর পরের বার স্টার্ট হবে না, যেটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। কারণ না আমরা ভাইজ্যাক, হ্যাঁ কারণ আমরা ভাইজ্যাক তখনও পৌঁছাইনি ফার্স্টলি, আর দ্বিতীয়ত হচ্ছে ব্যাঙ্গালোর তখন অনেকটা দূর, মানে মোর দেন 800 কিলোমিটার, অনেকটা দূর, যেটা আমার এই একটা 5 বছরের একটা বাচ্চাকে নিয়ে আর সঙ্গে আমার একটা কুকুর যে আছে আর কি, কুকুরটিকে নিয়ে আমি খুব বিপদে পড়ে যেতাম। আশেপাশে না একটা পানের দোকান, না একটা জলের বোতলের দোকান, না চা, কিচ্ছু নেই, মানে শুধু ধানের ক্ষেত আছে একদম মাঝখানটা। আর ভাইজ্যাকও তখনও প্রায় 150 কিলোমিটারের মতো দূর, সেরকম দূর আর কি। তো সেই ক্ষেত্রে আমি এটা ডিসাইড করতে পারছি না, আর আমি একটু প্যানিকও করি এসব ব্যাপার নিয়ে। কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি জানি করা উচিত না, তাও আমি করে ফেলি, যে কি করবো, যেহেতু ছেলেটা রয়েছে, আমার কাছে সেরকম ব্যাকআপ নেই খাবারের, ছোটোখাটো স্ন্যাক্সগুলো তো ব্যাকআপ নয়, মানে আমি বড় মিলসের কথা বলছি। তো তখন তো তখন আমি অনেক কিছু ভাবতে শুরু করে দিই, যে কোন দিকে যাওয়া যায়, ফ্লাইটের কথা ডিসিশন, মানে কথোপকথনে আমাদের দুজনের মধ্যে হয় যে ফ্লাইটে করে চলে যাওয়া সম্ভব কিনা। তখন আমি বললাম টোকিও আছে, সম্ভব না, গাড়িটা কি করে রেখে দিয়ে চলে যাব। তো এত কথা হচ্ছিল যখন, তখন টেকনিশিয়ান অ্যাসাইন হয়, সেটা একটা গুড নিউজ সেই মুহূর্তের জন্য। তো এই করতে করতে অলরেডি 2:30 ক্রস আমাদের। তো তখন ছেলেগুলো তো বললেন যে অফ করবেন না। তো প্রণয়েরও একটা ভয় লাগলো যে অফ যদি করে দিই তাহলে আবার অন হবে না। ইন দ্য মিন টাইম তখন টেকনিশিয়ান এসে দেখলেন যে
একটা কয়েন দিয়ে কিছু একটা চেক করলেন, ওয়াটার লেভেল, খুলে জলগুলো চেক করলে, অ্যাসিড লেভেলগুলো চেক করলে আচ্ছা ব্যাটারি। আচ্ছা, তো ওগুলো চেক টেক করলেন, করে বললেন যে ব্যাটারিতে ডেড হয়ে গেছে, গাড়ির যেটা মেইন ব্যাটারিটা সেটা ডেড, এটা কোনো জাম্প স্টার্ট বা কোনো রকম জল বা কোনো রকম অন্যভাবে অ্যাক্সেসরিজ দিয়ে কোনোভাবে ঠিক করা সম্ভব না, ব্যাটারিটা Jump start ইটসেলফ দিয়ে হয়তো ঠিক হবে, কিন্তু পরে বন্ধ করলে হয়ে আবার যেতে পারে। start নেবে না তারপরে। তো ওর জন্য ওই কারণেই আর আমরা রিস্ক নিলাম না। তো উনি আমাদের অপশন দিলেন দুটো, যে আপনি একটা কাজ করতে পারেন, আমার সামনে ওয়ার্কশপ আছে, ওখান থেকে গিয়ে আপনি পাল্টে নিতে পারেন ব্যাটারিটা, আপনাকে ব্যাটারি পাল্টাতেই হবে, সে আপনি এখান থেকে করুন কি অন্য জায়গা থেকে করুন। আরেকটা বললেন যে আপনি ভাইজ্যাক পৌঁছে যান, এখন যেহেতু এটা আর অফ হচ্ছে না এই মুহূর্তে, মানে আপনি অফ করছেন না স্টার্টটা, ভাইজ্যাক পৌঁছে আপনি ওখান থেকে পাল্টে নিতে পারেন। তো তখন আমরা দুজনে ডিসাইড করলাম আর কি যে ওটা বোধহয় রিস্কি হয়ে যাবে, কারণ যেহেতু এটা চেনা জায়গা না, যদি আবার অফ করে স্টার্ট করতে গিয়ে যদি অন না হয় তখন তো খুব বিপদে পড়ে যাব। তো তখন ডিসিশন নিলাম যে না, ওনার যে দোকান আছে উনি বোধহয় অথরাইজড ডিলার মনে হয় ব্যাটারি কোম্পানির, তো সেখানে আমরা গেলাম, ওখানে গিয়ে উনি ব্যাটারিটা এক্সচেঞ্জ করে দিলেন এবং 6,000 টাকা পুজোর মাসে গচ্ছা গেল, বিকজ অফ যেহেতু ব্যাটারিটা বন্ধ হয়ে গেছে, এখন তো গাড়ি একদমই চলবে না, শুধু তো ইঞ্জিনে চলে না, এটা পসিবলও না ইঞ্জিনে চলা। তো আমাদের আবার ফিরতে হবে ব্যাঙ্গালোর, সেটা হ্যাঁ, যেখানে গাড়ি ছাড়া এক মুহূর্তে চলে না, তো সেখানে সেই জন্য আর গাড়িটাকে তো এখানে রেখে যাওয়া সম্ভব না, কেউ রেসপন্সিবিলিটি নেবে না, টাটাও নেবে না, টাটাও বলবে যে আপনি কোনো একটা কনভিনিয়েন্ট ওয়েতে হয় ব্যাঙ্গালোর আপনি পৌঁছে সার্ভিসিং করার, নয়তো আপনি যেখানে যাচ্ছেন সেখানে গিয়ে করার, মধ্য কথা ডিসিশনটা আপনাকে নিতে হবে যে ওনার। তো তখন উনি চেঞ্জ করে দেন, 6,000 টাকা নেন এবং ব্যাটারিটা চেঞ্জ করে দেন, পুরোনো ব্যাটারিটা এক্সচেঞ্জ করে, ওটাতে বোধহয় 1,500 টাকা মনে হয় অফ হয়েছে, যদিও ইয়ে হয়েছে এক্সচেঞ্জ করে, উনি নতুন ব্যাটারি বসিয়ে দেন। তো এই প্রসেস পুরো কমপ্লিট করতে আমাদের 3:30 বেজে গেছিলো। খাওয়া তো হয়নি, কারণ এইগুলোতেই এই টেনশনে আর এই প্রসেসেই তো পুরো সময়টা চলে গেল 1টা থেকে 3টে অবধি। আর এর মধ্যে একটা জিনিসই হয়েছিল যে রিদ্ধির লাঞ্চটা হয়ে গেছিলো, আমাদের লাঞ্চটা হয়নি, আর টোকিওর লাঞ্চ হয়েছিল না। তো এই ঘটনাটাই আমি বলতে চেয়েছিলাম আর কি, যে এরকম সিচুয়েশন হয় শুধু। হোটেলে এসে পৌঁছালাম প্রায় 5:30, হ্যাঁ 5:30 নাগাদ এসে পৌঁছালাম। মধ্যে ঢুকে যাওয়ার কথা। তো সেখানে এরকম সিচুয়েশন কিন্তু যে কেউ ফেস করতে পারে যখন রাস্তায় বেরোই আমরা, আর এগুলো এই ধরনের সিচুয়েশন যেখানে ফ্যামিলি নিয়ে বেরিয়েছি আর কি, বিশেষ করে এরকম বাচ্চা আছে। রাস্তায় বেরোলে হতেই পারে, আমাদের এর আগে আমি আর মৌমিতা যখন দার্জিলিং গেছিলাম একবার গাড়ি করে, তখনও হয়েছিল এরকম সিচুয়েশন। হ্যাঁ, কিন্তু ওটা শীতকালে রাত্রিবেলা না, সেটা হলেও সেটা অন্যরকম হয়েছিল, এরকম হয়নি। কিন্তু এই ক্ষেত্রে ঋদ্ধি ছিল, বা এরকম হতেই পারে যে ছোট বাচ্চা আছে বা বয়স্ক লোক আছে, তো সেই ক্ষেত্রে খুব টেনশনের সিচুয়েশনটা, খুব টেনশনের। তো এই সিচুয়েশনটা কি ফেস করেছিলাম, কেন এত দেরি হয়েছে, তো ওটাই শেয়ার করলাম আপনাদের সাথে। বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিক্ষ মেঘমা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বজি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিরময়ীতে মৃদময়ীতে আবাহন। গুড মর্নিং আপনাদের সবাইকে, আমার গলার অবস্থা খুব খারাপ। ওয়েলকাম ব্যাক। আজকে মহালয়া, এখন বাজে সকাল 6:10। আমরা কাল বিশাখাপত্তনমে এসে পৌঁছেছিলাম রাতে না বিকালে অ্যাকচুয়ালি। তো আমরা আবার বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে এখান থেকে। আজকে 21শে সেপ্টেম্বর, আমরা মহালয়া সকালে উঠে শুনেছি, এখন আমরা বেরিয়েছি, রাস্তা দিয়ে যাচ্ছি, ভাইজ্যাগের মধ্যেই রয়েছি। আগে একটু পেট্রোল রিফিল করতে হবে আর খেতে হবে কিছু। কাল রাতে মোটামুটি যা খেয়েছি সেটাই এখনও চলছে। এবার দেখা যাক রাস্তায় কোথায় একটু চা ফা পাওয়া যায়, চাটা খেয়ে তারপর বেরোবো। আর দাঁড়াবো না কোথাও, ঋদ্ধির খাবার আছে অ্যাজ ইউজুয়াল। এদিকে ঘুম থেকে জাস্ট তুলে নিয়ে চলে এসেছি আমরা, ও এখনও বুঝতে পারছে না কিছু। ঘুমটা ভালো হয়েছে কালকে, ভালো হয়েছে না ঘুমটা কালকে? এই যে টোকিও উঠে পড়েছে, পটি সব সেরে টোকিও বসে পড়েছে আবার জানলার পাশে। চলুন তাহলে যাওয়া যাক কলকাতা। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, চাহে আধি আয় রে, চাহে মেঘায় রে, অকুল দরিয়ার
আমরা উড়িষ্যা ঢুকে গেছি অ্যাজ এক্সপেক্টেড টাইমের মধ্যে একদম। উড়িষ্যা ঢুকে রিফিল করলাম পেট্রোলটা, কারণ কি অনেকটা দাম কম, 102 টাকা 65 পয়সার মতন দাম। আর অন্ধ্রপ্রদেশে অনেকটা দাম, প্রায় 109 টাকার মতন। তো এখানেই ঢুকে রিফিল করলাম। যে লাস্ট টোলটা দেখলেন ওটাই হচ্ছে লাস্ট অন্ধ্রপ্রদেশের টোল, ওর পরে উড়িষ্যা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এখন আমরা গোপালপুর ক্রস করলাম, বেরহামপুরের পর গোপালপুর ক্রস করলাম। ভুবনেশ্বর 160 কিলোমিটারের মতন দেখাচ্ছে। আশা করা যাচ্ছে এখন 10:50 বাজে, আশা করা যায় 1টার মধ্যে পৌঁছে যাব। প্ল্যান আছে ওখানে লাঞ্চ করার, ভুবনেশ্বরে লাঞ্চ করে তারপর আমরা একদম আর দাঁড়াবো না, বিকালে একটু চাটা কোথাও খেলে খাবো, নাহলে একদম সোজা বাড়ি। মোটামুটি রাস্তায় একটু ট্রাফিক রয়েছে আজকে রোববার যদিও, তো এই স্ট্রেচটাতে মানে ভাইজ্যাগ থেকে কলকাতা স্ট্রেচটাতে একটু ট্রাফিক থাকে। আর এটা মোস্টলি 4 লেন রাস্তা, 6 লেন এখনও পুরোপুরি হয়নি, সেই কারণে একটু সময়টা বেশি লাগে যেহেতু। আর পুরোটাই ম্যাক্সিমাম সিটির মধ্যে দিয়ে, প্রায় পরপর বেরহামপুর, তারপর ভুবনেশ্বর, কটক, মোস্টলি সিটির ভেতর দিয়েই গেছে। আর এক্সপ্রেসওয়ে নয় এটা, তো সেই কারণে প্রচুর গ্যাপস রয়েছে, মাঝখানে প্রচুর রাস্তা পারাপারের জায়গা রয়েছে, মোড় রয়েছে, ক্রসিং রয়েছে, অনেকটা ট্রাফিক বেড়ে যায়। সেই কারণে দেখা যাক কতক্ষণের মধ্যে পৌঁছাই। ফুল নাই রে চাহে আধি আয়ে রে চাহে মেঘা ছায়ে রে অকুল দরি আর বুঝি কুল নাই রে ওরে ও পরাণ বন্ধু আমরা ভুবনেশ্বরে লাঞ্চ করতে দাঁড়ালাম ধাবাওয়ালা বলে একটা রেস্টুরেন্টে, হাইওয়ের পাশে। ভুবনেশ্বর ঠিক না, ভুবনেশ্বর ক্রস করে কটকের আগে। বেশ ভালো থালি দিয়েছে দেখুন দুটো। মমিতা একটা চিকেন থালি নিয়েছে, এবং একটা ফিশ থালি, কত কিছু সাজিয়ে দিয়েছে দেখুন। এটা একটা মাছ ভাজা, মাছের ঝোল, আলু ভাজা, পটলের তরকারি, এখানে 3 রকমের ভাজা। মমিতারও সেম, মমিতা শুধু একটা এক্সট্রা বড়া রয়েছে কিসের, এটা আমাকে দেয়নি, আমাকে মাছ ভাজা দিয়েছে। আর রিদ্ধির জন্য অ্যাজ ইউজুয়াল ভাত, ডাল, মাছ ভাজা আর পাঁপড় ভাজা। রিদ্ধি খাচ্ছে আপাতত, চটপট খেয়ে নিয়ে বেরোতে হবে। তাড়াতাড়ি পৌঁছে গেছি আমরা ভুবনেশ্বর, 1:05-এর মধ্যে পৌঁছে গেছি। কেমন করেছে রান্না? এখনও খাইনি, স্টার্ট করছি, জাস্ট খেয়ে নিয়ে বেরোবো আবার। আমরা এই খেয়ে বেরোলাম, এই যে ধাবাওয়ালা বলে নাম রেস্টুরেন্টের, অসাধারণ খাবার। আর সবচেয়ে বড় কথা এটা একদম পকেট পিঞ্চ, মানে পশ্চিমবঙ্গের কাছাকাছি এসে এগুলো সম্ভব, উড়িষ্যা পশ্চিমবঙ্গ এগুলোতে। আমি একটা ফিশ থালি খেলাম, মমিতা চিকেন থালি একটা, এই দুজনের ডাল, মাছ ভাজা আর ভাত। গেস করুন কত বিল হয়েছে, মানে কত হতে পারে, কত বিল হয়েছে বলো তো? থালি দুটো কিন্তু পেট চুক্তি, মানে যতবার খুশি ভাত নিতে পারেন, যতবার খুশি ডাল তরকারি নিতে পারেন। মাছটা শুধু 1 পিস, আর সাথে ভাজাও দিয়েছিল, মানে 2 পিস মাছ টোটাল। চিকেন 3 পিস দিয়েছিল, ওটাও পেট চুক্তি নয়। ভাত, ডাল, তরকারি, ভাজা এগুলো কিন্তু পেট চুক্তি, যতবার চাইবেন ততবার। জাস্ট ভাবুন, আমি ছোটো করছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাঙ্গালোরে একজনের পেট চুক্তি খাবার হবে না 450 টাকাতে। চাহে আধি আয়ে রে চাহে মেঘা ছায়ে রে অকুল দরি আর বুঝি কুল নাই রে ওরে ও পরাণ বন্ধু পরাণ রে আমরা ফাইনালি পৌঁছালাম কলকাতা। এখন রাজ্যে রাত 10:05-এর মতন বাজে। 10টায় ঢুকে যেতাম, এত ট্রাফিক ছিল ধুলাগড়ের আগে থেকে, পুরো ট্রাকে ভর্তি একদম। এখন রাত 10:05-এর মতন বেজে গেছে, রিদ্ধি অলরেডি ঘুমিয়ে গেছে গাড়িতে, কিন্তু আমরা ফাইনালি পৌঁছেছি 2000 কিলোমিটার উপর রাস্তা কভার করে। এখন বৃষ্টি হচ্ছে না, কলকাতায় আপাতত বৃষ্টি হচ্ছে না, তবে বাইরে কতটা গরম বোঝাও যাচ্ছে না, যেহেতু গাড়ির ভেতরে রয়েছি, বেরোলে হয়তো বুঝতে পারবো। তো এই এপিসোডটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সবার কেমন লাগলো এই জার্নিটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে তো বলাই বাহুল্য, লাইক করবেন, আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। এখন সবাই ভালো থাকুন, পুজো সবার ভালো কাটুক। গুড নাইট।